তিনজন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মৌরি নাজনীন, নিশাদ আঞ্জুম ও তরুণ পেশাজীবী কাজী হাফসা সারা। আপনাদের তিনজনকেই স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। সারা বছর তো সকালটা একভাবে যায়, কিন্তু শীতকাল যখন আসে তখন আসলে কিভাবে শীতটা মানে উদযাপন করা হয়, যদি আমি প্রথমে জিজ্ঞেস করি মৌরি। শীতকাল সকালটা আসলে ডিপেন্ড করে যে কাজের শীতকাল নাকি ছুটির শীতকাল। ছুটির শীতকালের ভাইবটা একরকম থাকে, আবার কাজের শীতকালটা একটু ডিফিকাল্ট হয়। তো সেটাই যে এখন আমাদের যেমন সামনে একটা ইভেন্ট আছে, সো এখনকার শীতকালটা আমাদের জন্য একটু কঠিন, একটু আগে থেকে শুরু হয় কাজটা, বা সারাদিন ব্যাপী কাজ, একটু রাতব্যাপী কাজ থাকে। ছুটির দিনগুলোতে আবার এমন থাকে না। আমার মনে হয় যে আসলে কাজের উপর বেস করে যে ছুটিটা কেমন, কাজে ছুটি এবং তার সাথে হচ্ছে ওয়েদার, সবকিছু মিলে আসলে আমাদের সকালটা ভিন্নভাবে শুরু হয়। নিশাদ? আপুর মতোই কিছুটা, যেহেতু এখন আমরা আসলে কাজের সাথে বেশি সম্পৃক্ত, সেক্ষেত্রে আসলে সকালটা ওভাবেই ডিজাইন করা থাকে আগের দিন রাতে, যে কিভাবে হবে, সেটা ঠান্ডা হোক আর গরম হোক, যে ওয়েদারটাই হোক সেটার সাথে খাপ খাইয়ে নিতে হয়। কিন্তু ছোটবেলার যে শীতের সকালটা, ওটা খুব মিস করি। হাফসা? আসলে যেটা হয় যে চাকরির জন্য দেখা গিয়েছে চাকরিগুলো তো অফিসে যেতে হবে, সকালে উঠতে হবে, সো শীত হোক গরম হোক সকালবেলা ওই একই রকম রুটিন থাকে। তো শীতকালে দেখা গেছে যে অফিসে একটু উঠতে হয়তো বা একটু কষ্ট হয়ে যায়, কিন্তু ওই তো উইকডেটা এভাবেই চলে যায়। উইকেন্ডে হয়তো বা দেরি করে ঘুমাচ্ছি, বা একটু হয়তো বা শীতে হাঁটতে যাচ্ছি, এগুলোই। তো পেশাজীবী যারা আছেন তাদের জন্য আসলে সারা বছরটা একইভাবেই আসলে মোটামুটি যায়, কিন্তু যারা উদ্যোক্তা তাদের জন্য আসলে অনেকটাই দেখা যায় যে ওয়েদার বেসড এবং কাজটা তখন সেখানে প্রায়োরিটি। আপনি একটা ইভেন্টের কথা বলছিলেন, ইভেন্টটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। আমাদের সামনে একটা ইভেন্ট আসছে নেক্সট 9 এবং 10 জানুয়ারি, মানে শুক্র শনিতেই আমাদের আড্ডা চলে। সো এটা আমরা আসলে বছরে একটা বা দুটো করি, একটু ডিফারেন্টভাবে। আমরা এটা একটা এক্সিবিশন স্টাইলে আমরা এই জিনিসটা করি, যেখানে আমাদের মতো যারা উদ্যোক্তা আছে, স্পেশালি বাংলাদেশি উদ্যোক্তা যারা, ওনারা যেমন একটা স্পেস পান, সেটার সাথে আমাদের নামটা হলো আড্ডা চলে। মানে আমরা এটা একটা দুদিনের জন্য ঢাকায় এমন একটা ভেন্যু ক্রিয়েট করতে চাই, যেখানে আপনি আপনার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে আসতে পারবেন, একটু গল্প করতে আসতে পারবেন। সো এটা একটা কমিউনিকেটিভ প্লেস হিসেবে আমরা একটা জিনিস তৈরি করতে চাই সব সময়। সেটাই আমাদের এই বছরের প্রথমটা, আগামী 9 এবং 10 জানুয়ারি। মৌরি নাজনীন, আপনার কাছে একটু জানতে চাই, শীতের এই সময়ে এসে কিন্তু আমি উনার কাছে জানতে চাই, মৌরি নাজনীন। ভাই আমি মৌরি নাজনীন ও নিশা। আচ্ছা ঠিক আছে, দুঃখিত। আপনার কাছে জানতে চাচ্ছি যে শীতের এই সময় কিন্তু পুরো দেশ জুড়েই যে বিভিন্ন ধরনের মেলা, পিঠাপুলির আয়োজন, সেগুলো কিন্তু আমরা দেখে থাকি। আপনারা কি নিয়ে ঠিক কাজ করছেন? আমাদের পুরো এক্সিবিশনটা হচ্ছে লাইফস্টাইল এক্সিবিশন। সেখানে আমরা আসলে একটা অপশন, একটা সেকশনে পিঠাপুলি তো অবশ্যই থাকছে, এটা ছাড়া তো আসলে এটা মানে পুরোটা হচ্ছে না, শীতের একটা আমেজটা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যারা নারী উদ্যোক্তারা আছি, আমরা বিভিন্ন ক্ষেত্রে পোশাক, হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে আমরা হোম ডেকোর আইটেমস এবং ব্যাগস, আরও অ্যাক্সেসরিজ, এগুলো নিয়ে পুরোটা একটা ইনক্লুসিভ একটা এক্সিবিশনের আয়োজন করেছি। সেই সাথে মিউজিক, ফুড অ্যান্ড আড্ডা তো রয়েছেই। কোন স্থানে এবং কতদিন চলবে? এটা আমরা করছি হচ্ছে ধানমন্ডির মাইডাস সেন্টারে। মাইডাস সেন্টার কোয়াইট পপুলার ফর দিস টাইপ অফ এক্সিবিশনস, সেখানেই করছি আমরা, এবং আমরা 9 এবং 10 তারিখ করছি জানুয়ারিতে। হাফসার কাছে আমার প্রশ্ন ছিল যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা, তাদেরকে যে প্ল্যাটফর্মটা দেয়া, আড্ডা চলে, এইটা কিন্তু আসলে আমি জানতাম না যে আজকে আমরা এটা নিয়ে কথা বলছি। কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে আমি কিন্তু দেখছিলাম যে মানে সব ইয়াং এন্টারপ্রেনাররা তারা একসাথে এসে বসছে, এবং আমার যতটুকু মনে হচ্ছে খাদি এবং তার সাথে আরও 2টা ব্র্যান্ড ছিল, তারা তিনজনই বলছিল যে আমরা আড্ডা চলাতে আছি। তো এই বিষয়টাতে যে আইডিয়ালসি, এই যে নতুন উদ্যোক্তাদের নিয়ে যে কাজ করাটা, সেইটাকে আসলে মানে কতটা তারা প্রমোট করে এবং কেন মনে করে যে এই বিষয়গুলো আরও বেশি হওয়া প্রয়োজন? আসলে আইডিএলসি ফাইন্যান্স থেকে আমরা সবসময় চেষ্টা করি স্পেশালি নারী উদ্যোক্তাদেরকে
সুযোগ করে দেওয়া যাতে তারা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে। সো সেইটার সূত্র ধরেই আমরা এর আগেও আমরা যেহেতু আইডিএলসি থেকে এরকম এক্সিবিশন আমরাও করে আসছি গত বছরগুলোতে, আমরা এটাকে আইডিএলসি পূর্ণতা উৎসব বলি বেসিক্যালি। সো আমরা যেটা করেছি এতদিন এটা ঢাকার বাইরে করতাম, এই প্রথম আমরা ঢাকাতে করছি। সো এই বিষয়ে বেসিক্যালি আড্ডা চলে মৌরি আপা এবং নিশাত আপার সাথে আমাদের কোলাবোরেশন, বিকজ আইডিএলসি থেকে আসলে আমাদের আদনান ভাই যিনি হেড অফ এসএমই আমাদের, উনি আর কি, আমরা আসলে যখন প্ল্যান করছিলাম পুরো জিনিসটা আমরা তখন এটাই চাচ্ছিলাম যে আইডিএলসি থেকে যখন আমরা এরকম কোনো একটা এক্সিবিশনের সাথে যুক্ত হব বা এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, যে আইডিএলসি থেকে ক্লায়েন্টরা বা নারী উদ্যোক্তারা শুধু লোনের জন্য আসবেন না বা শুধু ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য আসবেন না, তারা একটা 360 ডিগ্রি সার্ভিস যেন পান। তাদের যদি কোনো লিগাল অ্যাসিস্ট্যান্স লাগে বা তাদের ট্যাক্স ফাইলিংয়ে হেল্প লাগে, সেই বিষয়গুলো তো আইডিএলসি কাজ করছে। সাথে যেটা আমরা করতে চাচ্ছি যে এই যে এক্সিবিশনগুলো, দিজ আর বেসিক্যালি প্ল্যাটফর্মস যেখানে তারা তাদের পণ্যগুলো নিয়ে আসতে পারবেন, তারা অন্য উদ্যোক্তাদের সাথে কানেক্ট হতে পারবেন, তারা তাদের প্রবলেমসগুলো অ্যাজ আ ফাইন্যান্সিয়াল আমাদের সাথে শেয়ার করতে পারবেন। সো এই পুরো জিনিসটাকে আসলে তুলে ধরার জন্য আড্ডা চলের সাথে আর কি আমরা এবার কোলাবোরেশনে এসেছি, যাতে এই পুরো জিনিসটা একটা খুবই সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারি। অর্থাৎ একই প্ল্যাটফর্মে নারীদের সহযোগিতা করার জন্য এই এক্স্যাক্টলি আয়োজন। এক্স্যাক্টলি। আমাদের আরো আড্ডা চলবে, কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা একটা বিরতি বিরতি। নিতে হচ্ছে। দর্শক দিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন। নারীর হাত ধরে যে বাংলাদেশের ডিজাইনিং এবং এই সেক্টরটা যে না বদলে যাচ্ছে, উদ্যোক্তারা যে নতুন নতুন ভেঞ্চারগুলো যে তারা নিয়ে আসছে, এবং সেটাতে যে আমাদের কনজিউমারদের বাইং যে ক্যাপাসিটি এবং প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে, সেটা তো শিওর, এই বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই। আমি প্রথমে নিশাত আপাকে জানতে চাই যে আসলে কতগুলো স্টল আছে বা কতগুলো উদ্যোক্তা আসছেন এখানে? মৌরি আপা। মৌরি আপা, হ্যাঁ হ্যাঁ মৌরি আপা। আচ্ছা, আমাদের এখানে 42 জন উদ্যোক্তা আছেন, আমাদের স্টল হলো 43টা। তো সব মিলে আমরা, এটা একটা লাইফস্টাইল ইভেন্ট, তো সো আমরা চেষ্টা করি যে লাইফস্টাইলের সবগুলো ক্যাটাগরি এখানে টাচ করতে। সেটা ক্লোদিং সেক্টর, জুয়েলারি সেক্টর, তারপর হোম ডেকোর, ফুড, মানে যতগুলো সম্ভব ক্ষুদ্র উদ্যোগ থেকে আমরা যাদেরকে পারি, এবং আমাদের আসলে বেসিক কিছু জিনিস আমরা মেনটেন করার চেষ্টা করি, যেটার মধ্যে প্রথম হলো বাংলাদেশি প্রোডাক্ট হতে হবে। সো বাংলাদেশি প্রোডাক্ট যখন আমরা নেই তখন আসলে এটা একটা ছকে পড়ে যায় যে আমরা এনাদের সাথে কাজ করব। তারপর হলো নিজস্ব প্রোডাকশন থাকতে হবে, নিজস্ব ডিজাইন থাকতে হবে। এই জিনিসগুলো নিয়ে যখন আমরা সবাই একসাথে হই একই ছাদের নিচে, দেখা যায় যে আমাদের প্রোডাক্টের ধরন এক, আমাদের যে ক্লায়েন্ট গ্রুপ ওনারাও এক, ওনাদের রুচিটা মিলে যায়। সো সব কিছু মিলে একটা খুব দারুণ একটা হারমোনি আমরা সবাই একসাথে পাই। এবং এই যে মানে এই ধরনের যে প্রোগ্রামগুলো, সেটার সাথে কি ট্রেনিংয়ের কোনো সাপোর্টও কি আসলে দিয়ে থাকে আইডিএলসি? জি 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 আপা, এই ধরনের প্রোগ্রামের সাথে সাথে আমরা আইডিএলসি থেকে যেটা করি, আমরা আমাদের পুরো বাংলাদেশে যতগুলো ব্রাঞ্চ আছে আমরা চেষ্টা করি প্রত্যেক কোয়ার্টারলি প্রত্যেকটা ব্রাঞ্চে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আসতে, যারা একদমই নতুন, আগে হয়তো বা কোনো লোনের এক্সপোজার নেই যাদের, তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দেওয়া। বেসিক্যালি আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি ট্রেনিং বলি সেটাকে। তাদেরকে ফাইন্যান্সিয়াল লোন বা ফাইন্যান্সিয়াল যত দিক আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে তাদেরকে একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা চেষ্টা করি যাদেরকে আমরা ট্রেনিংগুলো দিচ্ছি সেখান থেকে কমপক্ষে হলো একজনকে যেন আমরা লোন দিয়ে তাকে তার ব্যবসাটা এগিয়ে নিয়ে যাতে হেল্প করতে পারি তাকে, আমরা সেই চেষ্টাটা আমরা করি। আপনি সহযোগিতার কথা বলছিলেন, একটু নিশাত আঞ্জুমের কাছে আসতে চাই। বাংলাদেশের যে সৃষ্টি শুরুর লগ্ন থেকেই আমরা দেখেছি ক্ষুদ্র ও কুটির শিল্প বা পুরো বাংলাদেশে এসএমইর মাধ্যমে যে নারীদের যে একটি জাগরণের চেষ্টা করা, সেটি চেষ্টা করা হয়েছে। বর্তমানে 2025 সালে এসে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 26 সালে অসংখ্য নারী উদ্যোক্তা পুরো দেশ জুড়ে ছড়িয়ে আছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে একটি প্রভাব, সেখানেও কিন্তু নারীদের যে বিচরণ উদ্যোক্তা হিসেবে সেটি কিন্তু আরো অনেকাংশে প্রসারিত হয়েছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয় বা কি স্বপ্ন যে আগামী 20-25 বছরে এই নারীদের হাত ধরে বাংলাদেশ আরো কত দূর এগিয়ে যেতে পারে? থ্যাংক ইউ। এটা খুব একটা মানে দারুণ একটা প্রশ্ন। আর এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা কাজ করছি, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। এখন
আমাদের সবার আগে আমাদের একটু ফাউন্ডেশনটা চেক করে নিতে হবে যে আমরা আসলে কত দূর যেতে চাই। আমরা একটু ফোরকাস্ট করে দেখতে হবে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট, কোন পণ্যটাকে সামনে নিয়ে যাব, কোনটা সাস্টেনেবিলিটি অনেক বেশি, কোনটা এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে যাচ্ছে, কোনটা আমাদের দেশের মানুষ গ্রহণ করছে এবং আমাদের দেশীয় সংস্কৃতি অবভিয়াসলি এটাকে ইনকর্পোরেট করতে হবে। সো এই জিনিসটাকে নিয়ে আমাদেরকে একটা রোড ম্যাপ তৈরি করেই আগাতে হবে এবং এক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের সরকারি অনেক ভূমিকা রয়েছে, সেখান থেকেও আমাদের কিন্তু বিভিন্ন সাহায্য পেতে পারি। সেই সাথে আমাদের যেমন আইডিএলসি ফাইন্যান্স এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল কর্পোরেশনস বা আদার কর্পোরেটস যারা আছে তারা কিন্তু আসলে এই দিকটার দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করছে, সেটা ট্রেনিং মডিউলে হোক, সেটা ফাইন্যান্সিয়াল লিটারেসি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল হেল্প থেকে শুরু করে সব কিছুতেই তারা কিন্তু হেল্প করছে। সো এইটাকে এখন থেকে যদি আমরা ফোরকাস্ট করি, হ্যাঁ আমরা একটা ভালো সম্ভাবনার দিকে যাচ্ছি এবং ইকোনমিতে আমরা অনেক বড় একটা অবদান রাখবো আশা করি। সেটাই আমাদের প্রত্যাশা। আরো একটি বিষয় জানতে চাই, আমরা সবসময়ই শুনে থাকি নারী পুরুষ নির্বিশেষে যে একটা সম্মিলিত প্রয়াস সেটি প্রয়োজন। এখানে পার্সপেক্টিভ কতটা ম্যাটার করে, যে আসলে যে প্রশাসনের সহযোগিতা, এটা বরাবরই বলে থাকি, তারা তো সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা আমাদের, কিন্তু পার্সপেক্টিভ ক্রিয়েশন, যে একটা জাতি হিসেবে আমরা ঠিক কোনভাবে নিজেদের ডেভেলপমেন্টটা চাই, সেটি নারী পুরুষ নির্বিশেষে, সেটি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন উদ্যোক্তা হিসেবে? এটা দিন শেষে একটু পার্সন টু পার্সন ভ্যারিও করে, প্লাস আমরা কোন সমাজে আছি, কোন সমাজ আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, বা আমাদের প্রশাসনিক চিন্তা ভাবনাটা কেমন, বা আমাদের সরকার নারী বান্ধব কি কি কাজ করছে, সেটার উপরে আসলে একটা ইনক্লুসিভ চিন্তা এটা। কিন্তু এই ব্যাপারটা ঘরে ঘরে কিন্তু এখন তৈরি হয়ে গেছে যে হ্যাঁ মেল এবং ফিমেল এর ডাইভার্সিটি নেই, সবাই আসলে কাজ করবে, সবাই একটা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করবে এবং ফাইন্যান্সিয়ালি প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে সাউন্ড থাকবে। আপনি গ্রাম পর্যায়ে দেখবেন যে একজন নারী সে কিন্তু কয়েকটা গরু ছাগল বা এটার মধ্যেও আছে, সে নিজের ইনকাম সোর্সটা এনশিওর করছে এবং সেলাই মেশিন তারা নিচ্ছে, তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। এইটা এখন কিন্তু সবার মধ্যে চলে এসেছে। একটা ফ্যামিলিতে কিন্তু আগে ছিল একজন ইনকাম পারসন, এখন কিন্তু সেই জিনিসটা আপনি সিনারিওটা বদলে গেছে। শুধু একজন না, দেখা যায় যে মাল্টিপল, ইভেন ছেলেমেয়েরাও দেখা যায় যে তাদেরও কোনো না কোনো পেজ আছে ফেসবুকে, কোনো না কোনো ধরনের একটা কোনো বিজনেস তারা রান করছে। 16 বছর আমার চেনা একজন আছে, 16 বছর বয়সী একটা ছেলে, সে হুডি সেল করে ওর পড়াশোনার খরচ এবং সে বাইরেও চলে যাবে ওই টাকা দিয়ে। সো ইটস ওয়ান্ডারফুল, মানে এত অল্প বয়সে তার মধ্যে একটা উদ্যোক্তা মনোভাব এবং একটা নিজের ফ্যামিলি এবং নিজেকে হেল্প করার যে একটা প্রবণতা এখন থেকে। দারুণ পজিটিভ মেন্টালিটি, পজিটিভ বাংলাদেশ গড়তে এমন মেন্টালিটি আমরা আরো চাই। আমি যে একটা ছোট প্রশ্ন করতে চাই মৌরি নাজনীন আপনাকে, যে এই যে ফ্যাশনের যে ট্রেন্ড একটা তো আছে, ধরেন মানে বিশ্বের একটা ফ্যাশন ট্রেন্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এবং আমরা জানি যে এখন খুব বেশি কোরিয়ান একটা পুশ কিন্তু আছেই আমাদের মার্কেটে, বিদেশি যে ফ্যাশন, সেইটার সাথে কম্পিট কিভাবে আসলে আমাদের নিজস্ব ফ্যাশন ইন্ডাস্ট্রি করছে? আমাদের যখন আমরা বাইরের কোনো কালচার থেকে আমাদের এখানে মিক্স আপ হয়, তখন এটা সবসময় আসলে দুটা জিনিস, একটা হলো আমরা আমাদের নিজেদের কি অ্যাভেলেবল কি ধরনের ম্যাটেরিয়াল আছে সেটা আমরা ইউজ করছি, কিছু কিছু ক্ষেত্রে আমার প্যাটার্নগুলো ওখান থেকে আসছে। যে আমরা যখন কাজ করি সেটা তো আমরা আসলে বাইরে থেকে, যা কোরিয়ান মার্কেট বলেন বা ইউএস মার্কেট বলেন, সেখান থেকে নিয়ে আসলে এটা আসলে আমাদের ট্রেন্ডের সাথে যাচ্ছে না। কিন্তু আমরা তখন যেটা করছি যে আমাদের ধরেন খুব পপুলার খাদি কিংবা আমাদের এখন হচ্ছে জামদানি থেকে অনেক সুন্দর সুন্দর প্যাটার্নের ড্রেস হচ্ছে, সো ওই ম্যাটেরিয়ালগুলো দিয়ে তখন দেখা যাচ্ছে যে আমাদের উদ্যোক্তারা খুব দারুণ প্যাটার্নে কাজ করছে, যেটা ওই ফ্যাশনটাকেও রিপ্রেজেন্ট করছে, আবার আমাদের যে নিজস্বতা সেটারও একটা দারুণ ছাপ থেকে যাচ্ছে। এবং যে ক্যানভাসের যে টোট ব্যাগগুলো এখন আমরা দেখি যে সেটার মধ্যে শাকচুন্নির গল্পও আছে, রূপকথাও আছে, আবার হয়তো ক্যারেক্টারসগুলো আছে, অ্যানিমে সেই ক্যারেক্টারগুলো আছে। এবং এটার আরেকটা মজার ব্যাপার হলো যে যখন আমরা এই কাজগুলো করি তখন বিভিন্ন বয়সকে আমরা টাচ করতে পারি, যে
একটা হলো যেটা বললাম এনিমি ক্যারেক্টার, যে এই ধরনের ক্যারেক্টারের জন্য একটা স্পেসিফিক, এই ব্যাগটাই যখন আমি 3 ধরনের প্রিন্টটা দিচ্ছি তখন 3 ধরনের বায়ার ক্লাসকে আমি হলো অ্যাট্রাক্ট করতে পারছি। সো এই কম্বিনেশন, কালচারাল কম্বিনেশনটা আমার কাছে সবসময় খুব ইন্টারেস্টিং মনে হয়, যে আমার তখন বায়ার গ্রুপটা বেড়ে যায়, যে আমি আমার কালচারকে রিপ্রেজেন্ট করছি, আমার প্রোডাক্টকে দিচ্ছি, কিন্তু আমার ক্লায়েন্ট গ্রুপটা তখন বড় থাকে। ওকে, হাফসা আপনি বলছিলেন যে আপনাদের এই যে আয়োজনটা আছে সেটা আসলে আপনারা আগে ঢাকার বাইরে করেছেন, পূর্ণতা যে উৎসব, গ্রামীণ নারীদের সাথে কাজ করেছেন। আসলে তারা কতটা এক্সপোজার পায় আমাদের শহরের জীবনে? সত্যি কথা যদি আমরা বলি, আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি যে নারী উদ্যোক্তাদের কনসেন্ট্রেশনটা আরবান এরিয়াসগুলোতেই বেশি। রুরাল এরিয়াসগুলোতে তারা হয়তো বা চেষ্টা করছেন, বাট এখনও নাম্বার অফ এন্টারপ্রেনার্স, ওয়েমেন এন্টারপ্রেনার্স বেশ কম। সো আমার ইনিশিয়ালি অ্যাকচুয়ালি আইডিএলসি থেকে এটাই চেষ্টা ছিল যে আমরা যারা রুরাল পর্যায়ে আছেন তাদেরকে যেন একটা প্ল্যাটফর্ম দিতে পারি, তাদেরকে যেন তাদের পণ্য প্রদর্শনের একটা সুযোগ দিতে পারি, তাদেরকে যেন ওই রেভিনিউটা জেনারেট করার সুযোগ দিতে পারি। সো ওই আইডিয়া থেকেই আমরা এটা শুরু করেছিলাম। সো ওইখান থেকে এখন আমরা যেটা চাচ্ছি যে এটা একটা ইনক্লুসিভিটিতে থাকুক, যে এখানে কটেজ থেকে শুরু করে, ক্ষুদ্র থেকে শুরু করে, মাঝারি থেকে শুরু করে সকল ধরনের এন্টারপ্রেনার্সরা যেন থাকেন, ঢাকা বা ঢাকার বাইরে যেখান থেকেই হোক। আর ঢাকাতে লোকেশনটা আসলে প্রাইম লোকেশন, বিকজ ঢাকার বাইরে থেকেও যদি উদ্যোক্তারা এসে এই ধরনের এক্সিবিশনগুলোতে পার্টিসিপেট করতে চান, ইটস ইজিয়ার টু কমিউট রাদার দেন যদি আমি যশোর বা কুষ্টিয়া বা এই ধরনের অন্য কোনো জায়গায় করি। সো এর জন্যই আসলে চাচ্ছিলাম আমরা ঢাকা বেসড করে এই জিনিসটা করতে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে সকালে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য যে কালকে 9 এবং 10 এই দুদিন হচ্ছে শুক্র শনি, এই দুদিন আসলে আমাদের মাইডাসে, ধানমন্ডি মাইডাস সেন্টারে আসলে আমাদের আড্ডা চলছে। এবং নারী উদ্যোক্তা এবং নারী পেশাজীবী সবার জন্য শুভকামনা রইল। আপনাদেরও ধন্যবাদ এবং আপনাদের আমন্ত্রণ আমাদের আড্ডাতে। অবশ্যই, আমি তো কালকে অবশ্যই ওখানে আমরা চেষ্টা পৌঁছে করবো যাবো। যাওয়ার, দর্শকদেরও বলবো এই সেখানে যেতে।